মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আজ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি অমিতাভ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি খুবই হাসির গল্প। গল্পের নাম কুঞ্জবাবুর পিঁপড়ে বাতিক। সকালবেলায় কুঞ্জবাবুর মেজাজটা গেল খিঁচড়ে। শীতের সকাল, একটু আগেই প্রাতঃভ্রমণ সেরে বাড়ি ফিরেছেন। মাথার মাংকি ক্যাপ এবং গলার মাফলারটিও এখনো খোলেননি। কাজের মেয়েটি এক কাপ চা আর দুখানা নোনতা বিস্কুট রেখে গেছে প্লেটে। চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে। সকালবেলা এটাই কুঞ্জবাবুর একমাত্র বিলাস। বেশ কিছুক্ষণ আয়েশ করে দামি চায়ের স্বাদ নেবেন, আর মনটাও সঙ্গে সঙ্গে ফুরফুরে উঠবে টাটকা হাওয়ার মতো। কিন্তু চায়ের কাপে নজর পড়তেই আটকে উঠলেন ভদ্রলোক। কি সর্বনাশ! চায়ের ঠিক মাঝখানে ভাসছে দুটো পিঁপড়ে। ব্যাস, হয়ে গেল তাঁর চা খাওয়া। মুহূর্তে যত রাজ্যে রাগ আর বিরক্তি এসে ভর করল তাঁকে। চায়ের কাপটা প্রবল বিতৃষ্ণায় সরিয়ে রেখে কুঞ্জবাবু রক্ত জল করা হুঙ্কার ছাড়লেন, পুঁটে, অপটে, এদিকে আয়। বাচ্চা মেয়েটার নাম পুঁটি। সবে 1 মাস মাত্র কাজে বহাল হয়েছে। বেচারা হন্তদন্ত হয়ে ছুটে এলো। কি হয়েছে মেসমশাই, ডাকছিলেন? হয়েছে আমার মাথার মুন্ডু। রাগে কাঁপতে থাকেন কুঞ্জবাবু। চোখে দেখতে পাচ্ছেন নাকি? চায়ের কাপে ভাসছে দুটো পিঁপড়ে, আর সকালটায় দিলে করে মাটি করে। রাগের চোটে কুঞ্জবাবুর মুখে ফেনা জমে যায় আর কি। বেচারা পুঁটি কাঁচুমাচু মুখে চায়ের কাপটা সরিয়ে নিয়ে যায় সামনের থেকে। ব্যাপারটা গুরুত্ব সে যেন পুরোপুরি অনুধাবন করতে পারে না। বাঁদরের টুপি আর গলাবন্ধ মুক্তে শোকার্ত মানুষের মতো কিছুক্ষণ বসে থাকেন কুঞ্জবাবু। সকালবেলার টাটকা মেজাজটাকে একবারে ভিজে কম্বল বানিয়ে ছেড়েছে বোকা মেয়েটা। পিঁপড়ে বস্তুটা কুঞ্জবাবুর একবারে দু চোখের বিষ, একেবারে সহ্য করতে পারেন না। আর জল খাওয়ার মধ্যে পেলে তো কথাই নেই, ছুঁড়িই ফেলে দেবেন হয়তো। শুধু কি তাই, টেবিলে কিংবা চেয়ারে, তকতকে মেঝেতে পিঁপড়ে দেখলেই তার জিঘাংসা জেগে ওঠে। পায়ের হাওয়াই চটি খুলে মুহূর্তে সংহার কর্মে মেতে যান। আর এ নিয়ে বাড়িতে গিন্নি আর ছেলে মেয়েদের ঠাট্টাও কি আর কম শুনেছেন? কিন্তু তাতে কুঞ্জবাবুর বইয়েই গেল। সেই ছেলেবেলা থেকেই পিঁপড়ে তিনি মোটেও সহ্য করতে পারেন না। পিঁপড়েতে তার ভীষণ অ্যালার্জি। পিঁপড়ের বংশ ধ্বংস না করা পর্যন্ত যেন শান্তি নেই কুঞ্জবাবুর। ছেলেবেলায় আচ্ছা বেখুব বনে যাওয়ার কথা হঠাৎ মনে পড়ে গেল ভদ্রলোকের। মা বাড়িতে ছিল মস্ত পুকুর। মামাতো ভাই বোনেরা সাঁতার কাটত সে পুকুরে। প্রত্যেকেই ছিল যেন জলের পোকা। একবার জলে নামলে আর ওঠার নাম নেই। পুকুরের তলার থেকে ডুব সাঁতারে পাঁক তুলে আনত ডাকাবুকো মামাতো ভাই বিচ্ছু। বাপরে, কি দম ছিল তার! মস্ত বড় পুকুরটাকে দুবার পারাপার করা তার কাছে ছিল একবারে ছেলে খেলা। এসব দেখে সেই ছেলেবেলাতেই শখ জেগেছিল কুঞ্জবিহারীর, সাঁতার শিখতে হবে। কিন্তু শিখিয়ে দেবে কে? মায়ের আবার বড্ড ভয় এই পুকুর নিয়ে। কবে যেন এই পুকুরের জলেই ডুবে মরেছিল মায়ের এক তুতো বোন। সেই থেকেই মায়ের এই জলাতঙ্ক, মানে পুকুরের জল সম্পর্কে ভীষণ ভীতি। সাঁতারটা তার নিজেরও শেখা হয়নি, আর প্রতিজ্ঞা করেছেন প্রাণ থাকতে ছেলেকে ঘাসতে দেবেন না পুকুরের কাছে। ছেলেবেলায় কি যে রাগ হতো কুঞ্জবিহারীর! সবাই মনের আনন্দে সাঁতার কাটছে, হাত পা ছুঁড়ে দাপিয়ে জল তছনছ করে মজা পাচ্ছে, আর কুঞ্জ কিনা নীরব দর্শক হয়ে পুকুর পাড়ে গালে হাত দিয়ে বসে সময় কাটাচ্ছে। কিন্তু উপায় কি? মায়ের হুকুম, নট নরঞ্চরণ। মামাতো ভাই বোনদের চোখা চোখা বাক্যবান তাকে আর কম সহ্য করতে হয়েছে? কত আর তখন বয়স হবে? খুব বেশি হলে 7-8 বছর। কিন্তু শেষ পর্যন্ত একবারে মরিয়া হয়ে উঠলেন কুঞ্জবিহারী। মামা বাড়ির ছোকরা কাজের লোক অনন্ত একেবারে সব দিকে এক্সপার্ট। কুঞ্জের সাঁতার শেখার আগ্রহ থেকে পথটা সেই বাতলে দিল চুপি চুপি। অবশ্য তাকে দিয়ে প্রতিজ্ঞাও করিয়ে নিল আগে ভাগে।
যে কাউকে এ ব্যাপারে কিন্তু বলা চলবে না, তাহলে কিন্তু কোনো মন্তর কোনো কাজ করবে না, আর তার সাঁতার শেখাও হয়ে উঠবে না। কুঞ্জর অগাধ বিশ্বাস ছিল অনন্তের উপরে। ঘাড় নেড়ে বাধ্য ছেলের মতো সাই জানিয়েছিলেন যে কাউকে কিচ্ছুটি বলবেন না। তারপর প্রায় সপ্তাহখানে কেটে গেছিল, কেউ কিছু বুঝতেও পারেনি। তারপর হঠাৎ শুরু হলো কুঞ্জর পেট জুড়ে অসহ্য যন্ত্রণা। ব্যথার ঠেলায় কাটা পাঁঠার মতো হাত পা ছুঁড়তে লাগলো, চোখ যেন ঠেলে বেরিয়ে আসার জোগাড়। কিসের থেকে কি হয়েছে কেউ আন্দাজ করতেও পারল না। কুঞ্জর মা তো ভয়ে চোখ দুটো একবারে লাল করে ফেললেন কেঁদে কেঁদে। দুদিন পরই বাড়ি ফিরে যাবেন, হঠাৎ একই বিপত্তি। তো মা বাড়ি গৃহচিকিৎসক ছিলেন বৃদ্ধ অক্ষয় কবিরাজ। চোখের কোল দেখে আর পেটটা ভালো করে টিপে টিপে বললেন, এ দেখছি বেড়া রকমের বদ হজম হয়েছে ওর। আচ্ছা, আমি দুদিনে ওষুধ দিচ্ছি। আর সে ওষুধ খেয়েই ব্যাপারটা ধরা পড়লো শেষ পর্যন্ত। বমি হতে শুরু করলো এক নাগাড়ে, আর সে বমির মধ্যে গাদা গাদা মরা পিঁপড়ে। আসল কথা, ওই চালিয়াত অনন্তের পরামর্শ মতো কয়েকদিন তার পিঁপড়ে ধরে খেয়েছিল কুঞ্জ। শর্ত মতো কাউকে কিচ্ছু বলেনি, পাছে মন্ত্রে গুণ নষ্ট হয়ে যায়। অনন্ত চুপি বলেছিল 7 দিন ধরে তার কালো পিঁপড়ে খেয়ে যেতে, আর তাহলেই তার সাঁতার শেখা হয়ে যাবে। সপ্তাহখানেক বাদে পূর্ণিমার দিন পুকুরের জলে নামলি একবারে মাছের মতো সাঁতার কাটতে সে পারবে। আর তাই এই পিঁপড়ে কখন, আর যার ফলস্বরূপ পেটের এই ভয়ঙ্কর দুর্বিপাক। সব শোনার পর বেজায় রাগী বড়মা পায়ের চুটিজোড়া খুলে রক্ত জল করা হুঙ্কার ছেড়েছিলেন, কোথায় কোথায় সে হতভাগা অন্তা, চামড়া ছাড়িয়ে ফেলবো। কিন্তু চালাক অনন্ত কি আর থাকে? ইতিমধ্যেই সে ভালো কাজের সন্ধান পেয়ে পিটটান দিয়েছে ভিঙ্গায়, তাকে আর খুঁজে পাওয়া গেল না। বেচারা কুঞ্জুবেরিকে ভুগতে হলো বেশ কয়েকটা দিন। দারুণ বিস্বাদ আর জমতে তো সে ওষুধের প্রতিক্রিয়ায় পিঁপড়ে বেরোতে লাগলো সমানে। আর মামাতো ভাইরা আড়ালে আপনাকে ঠাট্টা করে বলতে লাগলো, কুঞ্জর পেটের মধ্যে কিন্তু পিঁপড়ে কারখানা আছে, ওখানে পিঁপড়ে তৈরি হয়। তো ছেলেবেলারও সব রামবোকামির কথা হঠাৎই মনে পড়ে গেল কুঞ্জবিহারীর। আর সেই থেকেই পিঁপড়ের ব্যাপারে তার ঘোর বিতৃষ্ণা। একেবারেই সহ্য করতে পারেন না বস্তুটিকে। পিঁপড়ে দেখলেই তার মাথায় এবার আগুন জ্বলে ওঠে। পিঁপড়ে শূন্য পৃথিবী কবে যে ভদ্রলোকে বাসযোগ্য হবে কে জানে। পুঁটি ততক্ষণে আর এক প্রস্ত গরম চা ভয়ে ভয়ে দিয়ে গেছে। চোখের মাইক্রোস্কোপের দৃষ্টিতে কুঞ্জবিহারী ভালো করে নিরীক্ষণ করে নিলেন। না, এবার অন্তত পিঁপড়ের কোনো চিহ্ন নেই। রাগটা নিঃশব্দে হজম করে চায়ের কাপে চুমুক লাগলেন। এবার বলা হলো, হৃদয়ে প্রফুল্লতা এবং ফুরফুরে মেজাজটা ফিরে এলো সেই সঙ্গে। আজ ছুটির দিন, খুব বেশি ব্যস্ততাও নেই। একটু পরই বাজারে যাবেন, তার আগে দৈনিক কাগজটা একটু চোখ বুলিয়ে নেবেন। হঠাৎই কুঞ্জবিহারীর গত বছর কাটিহারে ভয়ঙ্কর বিপত্তির কথা মনে পড়ে গেল। এমনিতেই ঘর কোনো শামুক প্রকৃতির মানুষ তিনি, বিশেষ দরকার না পড়লে পরিচিত চৌহদ্দির বাইরে বড় একটা যেতেও চান না। কিন্তু গত বছর তাকে যেতে হয়েছিল কাটিহার। স্টেশনের কাছেই মির্চাই বাড়িতে পিস্তুত ভাই অক্ষয়ের বাড়ি। অনেকদিন থেকে সে বিহারের বাসিন্দা, তারই একমাত্র মেয়ের বিয়ে, না গেলেই তো নয়। তিনি একাই গিয়েছিলেন। গিন্নির হাঁটুর জয়েন্টে ব্যথা, ছেলেমেয়েরা স্কুল কলেজে পরীক্ষা নিয়ে ব্যস্ত, তাই সঙ্গে কেউ যেতে পারেনি। রাতের বাস ধরলেন ধর্মতলা গুমটি থেকে। সকালবেলায় রায়গঞ্জে নেমে রাধিকাপুর লোকাল ট্রেন। বেলাবেলাই পৌঁছে গেলেন অক্ষয়ের বাড়ি। খুব একটা খোঁজাখুঁজিও তাকে করতে হলো না। অনেকদিন পর দেখা, উৎসবের জমজমাট বাড়ি, সুতরাং গল্প গাছা, পুরোনো দিনের কাসুন্দি ঘাটা সব কিছুই চলল বেশ। কুঞ্জবিহারী মনে হচ্ছিল বয়সটা যেন উল্টো চাকায় পিছন দিকেই গড়গড়িয়ে ছুটে চলছে। ছেলেবেলা নানা রকম ফন্দি ফিকির আর লোক জ্বালাতন করা উপাখ্যান সব যেন স্মৃতির অতল থেকে ভুস করে ভেসে উঠল। খাওয়া দাওয়ার সুব্যবস্থা, রাত্রিবেলা পরিপাটি বিছানায় নরম গদির উপর ভুঁড়ি ভাসিয়ে সবেমাত্র তিনি ঘুমের উদ্যোগ করছিলেন, এমন সময় পিঠের উপর বিজাতীয় একটি স্পর্শ অনুভব করলেন। স্পর্শটি গতিশীল এবং নিম্নমুখী।
তিনি আলো নিভিয়ে শুয়ে পড়েছিলেন। মাথার কাছেই খোলা জানলা, বাড়ি মিষ্টি একটা ফুলের গন্ধ আসছিল বাগান থেকে। হঠাৎ বিরক্তি মনে চেপে রেখেই মশারি ফাঁক করে বেরিয়ে কুঞ্জবিহারী ঘরের আলোটা জ্বালালেন। গরমের দিন বলে খালি গায়ে শুয়েছিলেন। পিঠের ওই নির্দিষ্ট জায়গাটায় অঙ্গুলি সঞ্চালন করে বিরক্তিকর বস্তুটিকে তিনি তুলে আনলেন। একটি কালো রঙের বড় আকারের পিঁপড়ে। এই ধরনের পিঁপড়েকে অনেকে বলে ওল্লা। মুহূর্তে মাথায় খুন চেপে গেল তাঁর। মেঝের উপর দূরাত্মাকে ফেলে এক নিমেষে পায়ের চটি দিয়ে সংহার করলেন। কিন্তু ঘুমের সেখানেই দফারফা। আলোটা জ্বালিয়ে রেখেই এবার তার চিরুনি তল্লাশি চলল পিঁপড়ের জন্য। প্রথমেই বিছানার গদিটাকে উল্টে নিচটা ভালো করে দেখে নিলেন। তারপর ক্রমান্বয়ে পাশ বালিশ, মাথার বালিশ, পায়ের কাছে পাট করে রাখা পাতলা চাদর সবকিছুই দেখলেন। পিঁপড়েটা তাহলে এলো কোত্থেকে? তারপর বিদ্যুৎ চমকের মতো তার মনে পড়ল, খাটের নিচেও পিঁপড়েটা বড় আস্তানা থাকা তো বিচিত্র কিছু নয়। সুতরাং টর্চ জ্বালিয়ে খাটের নিচে এবার ঢুকলেন। পুরোনো দিনে উঁচু খাট, তলায় ঢুকতে খুব একটা অসুবিধা হলো না। টর্চের জোরালো আলোয় প্রায় মিনিট 5 ধরে খাটের নিচটা পরীক্ষা করলেন। না, পিঁপড়ে তো এখানে নেই। কিন্তু ওই পিঁপড়েটা এবার কোত্থেকে মরতে এলো? খানিকটা ঝুল ময়লা মাথায় জড়িয়ে গিয়েছিল কুঞ্জবুর। সেসব ছিঁড়ে ঝুড়ে আলো নিভিয়ে আবার কোটরবাসী হলেন তিনি। পিঁপড়ে আর জ্বালাতে এলো না ঠিকই, কিন্তু পচা সারের দুর্গন্ধ সারা রাত সেঁটে এলো গায়ের সঙ্গে। এপাশ ওপাশ করে ঘুম এলো না। ভুরভুর করা সেই বমান উদ্রেককারী গন্ধের ঠেলায় প্রাণটা যেন পালায় পালায় করতে লাগলো প্রথম রাত থেকেই। 2 দিন মাত্র ছিলেন। পরের দিন বাগানে পায়চারি করার সময় সবাই লক্ষ্য করলেন বাগানে বড়সড় ডুমুর গাছটায় ডিও পিঁপড়ের বাসা। সংখ্যায় তারা মন্দ হবে না। তাদের জাতিগত লাল পোশাকে হিংস্র চোখে তারা তদারকি করে বেড়াচ্ছে। কুঞ্জবুর মনে হলো ওরা যেন নিঃশব্দে তাকে বলছে, দাঁড়াও, একবার তোমায় বাগে পায়, নাম ভুলিয়ে ছাড়ব। বলতে গেলে পালিয়ে এলেন প্রায়। বিয়ের পরের দিনই বিকালবেলা ট্রেন ধরলেন কাটিয়ার থেকে। অক্ষয় একটু মন মরা হলো। পূর্ণিয়ায় বউ ভাতের আসরে থাকতে পারলেন না। নিজেরও খারাপ লাগছিল, কিন্তু সত্যি কথা বলতে কি, পিঁপড়ের আতঙ্কি কলকাতায় ফিরে এলেন কুঞ্জবিহারী। পূর্ণিয়ার 1 নম্বর রসগোল্লা আর দরবেশ তার খাওয়াই হলো না। বাজার থেকে ফেরার পথে বন্ধু পড়াশোনার সঙ্গে দেখা। চলো হে, অনেকদিন বাদে একদান দাবা হয়ে যাক, হাসতে হাসতে বললেন পরাশর। আর তুমি আজকাল আসো না বলে দাবার চালগুলি তো প্রায় ভুলতে বসেছি। বন্ধুর কথাগুলো উপভোগ করে কুঞ্জু বললেন, হ্যাঁ, এ তুমি বাড়িয়ে বলছো, এমন কি আর চাল দিই? ঠিক আছে, যখন বলছো এক হাত হয়ে যাক। বাড়িতে বাজারটা নামিয়ে রেখে আমি চটজলদি চলে আসছি। আর তোমার স্পেশাল ব্র্যান্ডের চায়ের জোগাড় রেখো কিন্তু, জানো তো চা ছাড়া। হ্যাঁ, সে আর বলতে, আশ্বস্ত করেন পরাশর। তাড়াতাড়ি চলে এসো কুঞ্জ, আমি বোট সাজিয়ে বসছি গিয়ে। ফেরার পথে পাড়ার সবচেয়ে চালু স্টেশনারি দোকানটায় ঢুকে পড়েন পরাশর। একটু পরেই বেরিয়ে আসেন হাতে একটা চকচকে বস্তু নিয়ে। আর বলো না কুঞ্জ, পিঁপড়ের উৎপাতে একবারে জেরবার হয়ে গেলাম। জামা কাপড় পর্যন্ত ফুটো করে দিচ্ছে। কোত্থেকে যে আসে হতচ্ছাড়াটা। এই দেখো, এই নামি কোম্পানির পিঁপড়ে বিনাশক লক্ষণ রেখা কিনলাম, যদি এই নিয়ে ওদের ঠেকানো যায়। পড়াশোনার কথা শুনে মুষড়ে পড়েন কুঞ্জবিহারী। তো এখানেও সেই পিঁপড়ের সমস্যা, কোথায় গিয়ে বাঁচবেন তবে? দাবা খেলার আগ্রহ আর উৎসাহ 2 হারিয়ে ফেললেন হঠাৎ। পড়াশোনাকে অবাক করে দিয়ে বলে ফেললেন, কিছু মনে করো না ভাইয়া, আমার হঠাৎই মনে পড়ে গেল একবার আমাকে হাওড়া যেতে হবে। ঘনিষ্ঠ এক আত্মীয় খুব গুরুতর অসুস্থ, এবারে মরণ বাঁচানোর ব্যাপার, সুতরাং। মনে মনে বিড়বিড় করেন কুঞ্জবিহারী, বাপরে, পিঁপড়ে রাস্তায় নাক গলানোর বিন্দুমাত্র তার ইচ্ছে নেই। বাড়ির কাছাকাছি এসে দুজনেই আলাদা হয়ে গেলেন। পরাশর হতাশ গলায় বললেন, তবে সামনের রোববার এসো কুঞ্জ, ঠিক এসো কিন্তু। ছুটির পরদিন অফিসে এসেই কুঞ্জবিহারী শুনলেন বড় সাহেব তাঁর খোঁজ করছিলেন। এই অফিসটা এক মার্চেন্ট অফিস। অনেকদিন চাকরি হলো কুঞ্জবাবুর। সম্প্রতি বৃদ্ধ বয়সে একটা পদোন্নতির সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু মাদ্রাজি বড় সাহেব যে কোনো কারণে হোক ব্যাপারটায় এখনো পর্যন্ত বেশ গুরুত্ব দিচ্ছেন না, অথচ পুরো ব্যাপারটাই তাঁর হাতে।
জরুরি একটা ফাইল নিয়ে বড় সাহেবের ঘরে নক করে ঢুকলেন কুঞ্জ। বদমেজাজি তিরিক্ষে স্বভাবের মানুষ হিসেবে বড় সাহেবের একটা বেশ দুর্নাম আছে। তার উপর আজ মুখটা আবার ভীষণ গম্ভীর। ফুলো গালটাকে আরো ফুলিয়ে বড় সাহেব কি যেন জরুরি ফাইল দেখছিলেন। হাতের কাগজপত্র নিয়ে দাঁড়িয়ে রইলেন কুঞ্জবিহারী। কখন যে হুজুরের দয়া হবে। পদোন্নতির সম্ভাবনা আছে বলেই ইদানিং মেপে মেপে কথা বলেন কুঞ্জবাবু। কে জানে কখন আবার কি কথায় সাহেব চটে যান। তার থেকে বরং স্বল্পভাগ হয় বুদ্ধিমানের কাজ। ঘরের ভেতরটা শীতাতপ নিয়ন্ত্রিত, তবু তার মধ্যেই দাঁড়িয়ে থেকে ঘামতে শুরু করেন কুঞ্জ। সাহেবের কি মেজাজটা ভালো নেই? চোখ দুটো কেমন যেন লাল টকটক দেখাচ্ছে। ব্যাপারটা কি? কিছুই বুঝতে না পেরে নো যজৌ নো তস্ত হয়ে দাঁড়িয়ে থাকেন অফিসের বড়বাবু কুঞ্জবিহারী। হঠাৎই তার দম যেন আটকে এলো। কুঞ্জবাবু যেন এ জগৎ আর নেই। প্রায় বিস্ফারিত চোখ দুটো মেলে তিনি হঠাৎই লক্ষ্য করলেন রোমহর্ষক ব্যাপারটা। জাঁদরেল বড় সাহেবের তেল চকচকে মসৃণ টাকের উপর একবারে নির্ভয়ে হেঁটে বেড়াচ্ছে একটা কালো পিঁপড়ে। চেম্বারে উজ্জ্বল আলোয় নিশ্চয়ই তার দেখার ভুল হয়নি। আশ্চর্য, এই ঝাঁ চকচকে ফিটফাট এয়ার কন্ডিশন কামরায় কোত্থেকে এলো এই দুঃসাহসী পিঁপড়েটা? আর এলো তো এলো একবারে টাকের উপর, যেন একবারে বিকেলে হাওয়া খেতে বেরিয়েছে এমন ভাবসাব। কুঞ্জবিহারী ভিতরে ভিতরে কি যেন একটা বিপ্লব ঘটে যায় হঠাৎ, যেন ঘুমন্ত আগ্নেয়গিরির হঠাৎ লাভা বর্ষণ। সহসা ফাইলটা নামিয়ে রাখেন কাঁচের টেবিলে। সাহেব এখনো তার দিকে তাকানো ফুরসত পাননি, ফাইলের মধ্যেই ডুবে আছেন। তা সে যাগ্গে। কুঞ্জবিহারীর আর তর্স হইল না। কয়েক পা নিঃশব্দে এগিয়ে সাহেবের পাশে গিয়ে পেল্লায় একটা চাটি কষালেন তেল চকচকে টাকের একবারে মাঝখানটায়। নির্ভুল লক্ষ্য, আর পিঁপড়েও শেষ। কিন্তু সঙ্গে সঙ্গেই একটা নিদারুণ বিচ্ছিরি কাণ্ড ঘটে গেল। হাওমা করে চেয়ার ঠেলে বিকট শব্দে উঠে পড়লেন বড় সাহেব। আর ভয়ে বিস্ময়ে রাগে বিশাল হাঁ করা বুকের গহ্বর থেকে ছোট একটা লালচে দাঁত টুপ করে এসে পড়ল কাঁচের টেবিলটার উপর। ততক্ষণে সংবিত ফিরে পেয়েছেন কুঞ্জবিহারী। সর্বনাশ! একই কাণ্ড করে ফেলেছেন মুহূর্তের উত্তেজনায়। পিঁপড়ের উপর বিদ্বেষের বসে চাটি হাঁকড়েছেন একবারে খোদ বড় সাহেবের টাকের উপর। আর কি তার চাকরি থাকবে? এবার অবধারিত পুলিশ কেসে জড়িয়ে পড়ে তার কপালের হাজতবাস নাচছে। চোখের সামনে সবকিছু কেমন যেন ধোঁয়াটে হয়ে যাচ্ছে। ভূত দেখার মতো ভঙ্গি করে দুধদার চেম্বার থেকে যেন ছিটকে বেরোলেন তিনি। নিজের চেয়ারের দিকে আর ভুলেও গেলেন না। সহকর্মী একজনকে দেখে শরীর খুব খারাপ লাগছে বলতে বলতে অফিস থেকে যেন প্রাণের দায়ী বেরিয়ে পড়লেন কুঞ্জবিহারী। বিলক্ষণ বুঝতে পারছেন কাল কেন আর কোনোদিনই অফিসে ঢুকতে পারবেন না তিনি। সারা রাত ছেঁড়া ঘুম আর দুঃস্বপ্নের পিছতারায় রাত কাটল তার। স্বপ্নে দেখলেন হাজার হাজার পিঁপড়ে তাকে নৃশংসভাবে কামড়াচ্ছে। এমনকি চোখের হাই পাওয়ারের চশমাটাকেও রেহাই দিচ্ছে না। আর তিনি মোটা ভারী শরীরটাকে বাঁকিয়ে কাঁপিয়ে ওদের কবল থেকে মুক্তি পেতে চাইছেন। পরদিন ইচ্ছে করে অফিসে গেলেন না কুঞ্জবিহারী। গিয়ে আর কি লাভ হবে? উপরন্তু অপমানিত না হতে হয়। চাকরিটা যে একবারে ফুটুস হয়ে গেছে সেটা তার চেয়ে ভালো আর কে জানবে। দুপুরবেলা ভালো করে খাওয়া দাওয়া পর্যন্ত করলেন না। এমনকি একটা গোবেচারা পিঁপড়ে যখন ভয়ে ভয়ে তার ভুঁড়ির উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছিল তখন দেখেও মারলেন না পিঁপড়েটাকে। আহা, কেষ্টর জীব থাক না। বিকেল বেলার দিকে অফিসে পুরনো বেয়ারা রামপদ একটা চিঠি নিয়ে এলো তার জন্য। দুর্গার নাম স্মরণ করতে করতে ভয়ে ভয়ে চিঠিটা খুললেন কুঞ্জবিহারী। কিন্তু একই কাণ্ড! এই এতদিনে তার প্রমোশন হয়েছে, আর সেই জরুরি চিঠিটায় স্বাক্ষর করেছেন খোদ বড় সাহেব, আর সঙ্গে একটা অন্য ব্যক্তিগত চিঠি। তা মাদ্রাজি সাহেব ব্যক্তিগত চিঠিতে বিশদভাবে জানিয়েছেন কয়েকদিন ধরে নড়া একটা দাঁত নিয়ে খুব কষ্ট পাচ্ছিলেন তিনি। গতকাল কুঞ্জবাবুর এক চাপড়েই সে বেয়ারার দাঁতটা খসে পড়েছে, আর তিনিও মুক্তি পেয়েছেন জম যন্ত্রণার থেকে। আর সেই সঙ্গে জানিয়েছেন কৃতজ্ঞতা। 5 টাকার রসগোল্লার মতো হাঁ হয়ে গেল কুঞ্জবিহারীর মুখ। তারপর চলকে উঠল হাসি। না, দেখা যাচ্ছে পিঁপড়েদের সবটাই একেবারে খারাপ কিছু নয়।
আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শিগগিরই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।